পশ্চিম তীরে আরও ইহুদি বসতির অনুমোদন। এদিকে দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর বিধ্বস্ত বিমানের কেউ বেঁচে নেই। জানাবো ইরানি ধর্মীয় নেতাকে মুক্তি দিয়েছে সৌদি আরব। আরও জানাবো ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনকে 2 সপ্তাহ সময় বেঁধে দিলেন ট্রাম্প। জানাবো ট্রাম্পের শুল্ক অবৈধ ঘোষণা করল আদালত, এখন কি হবে। সর্বশেষ জানাবো খাদ্য গুদাম ভেঙে ফেলল গাজার ক্ষুধার্ত মানুষের দল, WFP। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। পশ্চিম তীরে আরও ইহুদি বসতির অনুমোদন। অধিকৃত পশ্চিম তীরে 22টি নতুন ইহুদি বসতির অনুমোদন দেওয়া হয়েছে, যা কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় বসতি সম্প্রসারণ। ইসরায়েলের মন্ত্রীরা এই খবর জানিয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টাস এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ জানিয়েছেন, এদের মধ্যে অনেক বসতি ইতিমধ্যে আউটপোস্ট হিসাবে গড়ে উঠেছে, যেগুলো আগে সরকারের আনুষ্ঠানিক অনুমতি ছাড়াই নির্মিত হয়েছিল। এবার সেগুলোকে ইসরায়েলি আইনের আওতায় বৈধতা দেয়া হবে। বসতি স্থাপন ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সবচেয়ে বিতর্কিত বিষয়গুলোর একটি। আন্তর্জাতিক আইন অনুযায়ী এই বসতিগুলোকে অবৈধ হিসাবে দেখা হয়, যদিও ইসরায়েল তা মানে না। প্রতিরক্ষা মন্ত্রী কার্টস বলেন, এই সিদ্ধান্ত ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনা বন্ধ করবে, যা ইসরায়েলের জন্য হুমকি তৈরি করতে পারে। অন্যদিকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট এই পদক্ষেপকে একটি বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি বলে আখ্যায়িত করেছে। দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর বিধ্বস্ত বিমানের কেউ বেঁচে নেই। দক্ষিণ কোরিয়ার বৃহস্পতিবার বিধ্বস্ত হওয়া নৌবাহিনীর সামুদ্রিক টহল বিমানে থাকা 4 জনই নিহত হয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। দেশটির নৌবাহিনী জানিয়েছে, স্থানীয় সময় দুপুর 2টার একটু আগে দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর পোহাঙ্গের কাছে পার্বত্য এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। উড্ডয়নের মাত্র 6 মিনিট পর এই দুর্ঘটনা ঘটে। বিমানটি দিয়ে যখন উড্ডয়ন ও অবতরণের প্রশিক্ষণ চালানো হচ্ছিল, এক বিবৃতিতে নৌবাহিনী বলেছে, নৌবাহিনীর বিধ্বস্ত সামুদ্রিক টহল বিমানের 4 ক্রুরই মরদেহ শনাক্ত করেছে এবং বর্তমানে তা উদ্ধারের কাজ চলছে। ইয়োনহাব বার্তা সংস্থার তথ্য অনুযায়ী নিহত 4 জনের মধ্যে 2 জন কর্মকর্তা এবং বাকি 2 জন ছিলেন নিম্নপদস্থ কর্মকর্তা। উদ্ধার ও তল্লাশি অভিযানে প্রায় 40 জন উদ্ধারকর্মী পাঠানো হয়েছে। দুর্ঘটনায় কোনো বেসামরিক লোক হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। বিধ্বস্তের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে নৌবাহিনী। এর আগে গত ডিসেম্বরে দক্ষিণ কোরিয়ার সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছিল। তখন জেজু ইয়ারের একটি বোয়িং 737 থেকে 800 বিমান জরুরি অবতরণের সময় কংক্রিটের দেয়ালে ধাক্কা খেয়ে আগুন ধরে যায় এবং বিস্ফোরণ ঘটে। ইরানি ধর্মীয় নেতাকে মুক্তি দিয়েছে সৌদি আরব। ইরানি ধর্মীয় নেতাকে মুক্তি দিয়েছে সৌদি আরব। সৌদি আরবের কর্তৃপক্ষ হজের আগে গ্রেফতার করা এক প্রখ্যাত ইরানি ধর্মীয় নেতাকে মুক্তি দিয়েছে বলে বৃহস্পতিবার ইরানি গণমাধ্যমগুলো জানিয়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ইসনা জানায়, গোলাম রেজা গাশেমিয়ানকে মুক্তি দেওয়া হয়েছে এবং তিনি ইরানে ফেরার পথে রয়েছেন, যা ইরানি কর্তৃপক্ষের তদারকির ফল। ইরান জানিয়েছে, সোমবার গ্রেফতারের পর থেকে তারা ওই ধর্মীয় নেতার সঙ্গে কনসুলার বৈঠক করেছে। তার গ্রেফতারের আগে অনলাইনে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে তাকে সৌদি সরকারকে সমালোচনা করতে দেখা যায়। ওই ভিডিওতে গাশেমিয়ানকে হজের সাদা ইহরামের পোশাকে দেখা যায়। তিনি সৌদি নেতাদের সমালোচনা করে বলেন, তারা কিবলা বা মুসলমানদের নামাজের দিকে ঘুরে থাকার স্থান, জুয়াখানা, অসামাজিক কার্যকলাপের কেন্দ্র ও অশালীন কনসার্ট করেছেন। তার এই মন্তব্যগুলো ছিল সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাম্প্রতিক সামাজিক সংস্কারের প্রতি একটি ইঙ্গিত। রিয়াদ আনুষ্ঠানিকভাবে গাসেমিয়ানের গ্রেফতারের বিষয়টি স্বীকার করেনি। তবে 2023 সালে বেইজিংয়ের মধ্যস্থতায় সম্পাদিত পুনর্মিলন চুক্তির পর মধ্যপ্রাচ্যের 2 প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে যে সম্পর্ক উন্নতির দিকে যাচ্ছিল, তেহরান তার উপর এই ঘটনার প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মঙ্গলবার রাতে এক্সে দেওয়া এক পোস্টে বলেন, বিশেষ করে হজের মতো পবিত্র পরিবেশে মুসলিম ঐক্যে বিঘ্ন ঘটানোর যেকোনো চেষ্টাকে ইরান স্পষ্টভাবে নিন্দা জানায়। ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনকে 2 সপ্তাহ সময় বেঁধে দিলেন ট্রাম্প। ইউক্রেন সংকট নিয়ে ক্রেমলিনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে বুধবার 28 মে সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট জানান, আগামী 2 সপ্তাহের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সত্যি যুদ্ধবন্ধে আগ্রহী কিনা তা স্পষ্ট হবে। তবে পুতিন যুদ্ধ বন্ধ না করলে ভিন্ন পথে হাঁটবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, এই মন্তব্য এমন সময় এলো যখন রাশিয়া ইউক্রেনের স্মরণকালের সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে। হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি এখনই বলতে পারছি না পুতিন শান্তি চায় কিনা।
তবে 2 সপ্তাহের মধ্যে বুঝতে পারবেন। তখন জানাবো যে আমাদের শুধু সময়ক্ষেপণ করাচ্ছে কিনা, আর যদি তাই হয় তাহলে আমাদের প্রতিক্রিয়াও হবে ভিন্ন। সম্প্রতি ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যালে একাধিক পোস্টে রুশ প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে বলেন, পুতিন পুরোপুরি পাগল হয়ে গেছে এবং আগুন নিয়ে খেলছে। এছাড়া তিনি বলেন, রাশিয়া এভাবে চললে ভয়াবহ পরিণতি ডেকে আনবে। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতিতে ট্রাম্পের হুঁশিয়ারি রাশিয়ার উপর কতটা প্রভাব ফেলবে তা নিয়ে সন্দেহ আছে, কারণ অতীতে ট্রাম্প নানা হুমকি দিলেও বাস্তবিক পদক্ষেপ গ্রহণ করেননি। ট্রাম্প সম্প্রতি আরও বলেন, পুতিনের মধ্যে কিছু একটা পরিবর্তন এসেছে। ট্রাম্পের শুল্ক অবৈধ ঘোষণা করল আদালত। এখন কি হবে? যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বজুড়ে ব্যাপক শুল্ক আরোপের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী ম্যানহাটনের আন্তর্জাতিক বাণিজ্যিক আদালতের 3 সদস্য বিশিষ্ট বিচারক প্যানেল এই রায় দিয়েছেন। বিচারকরা রায় বলেন, আমদানি নিয়ন্ত্রণের জন্য প্রেসিডেন্টকে আইইপি এর আইন অনুযায়ী যে ক্ষমতা দেওয়া হয়েছে, বিশ্বব্যাপী প্রতিশোধমূলক শুল্ক আদেশগুলো তার ক্ষমতার অতিরিক্ত। এছাড়াও আদালত চীন, মেক্সিকো এবং কানাডার উপর আরোপিত ফেন্টানল শুল্ক বাতিল করে দেয়। দেশগুলোর উপরে শুল্ক মাদক ও অবৈধ অভিবাসনের অজুহাতে আরোপ করেছিল ট্রাম্প প্রশাসন। রায়ের প্রতিক্রিয়ায় হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি কুশ দেশাই বলেন, জাতীয় জরুরি পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা হবে তা অনির্বাচিত বিচারকদের কাজ নয়। প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার ফার্স্ট নীতিতে অটল এবং দেশ পুনর্গঠনের প্রশাসন নবনির্বাহী ক্ষমতা প্রয়োগে বদ্ধপরিকর। তবে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস এই রায়কে স্বাগত জানিয়ে বলেন, কোনো প্রেসিডেন্টের একতরফাভাবে শুল্ক বাড়ানোর অধিকার নেই। এই মামলা করা হয়েছিল লিবার্টি জাস্টিস সেন্টারের পক্ষ থেকে 5টি ছোট ব্যবসার হয়ে, যারা আক্রান্ত দেশগুলো থেকে পণ্য আমদানি করে। রায়ের পর প্রশাসন তৎক্ষণাৎ আপিলের উদ্যোগ নেয়। আদালত হোয়াইট হাউসকে 10 দিনের মধ্যে শুল্ক বন্ধের জন্য প্রক্রিয়া শেষ করতে নির্দেশ দিয়েছে, যদিও অধিকাংশ শুল্ক ইতোমধ্যে স্থগিত। খাদ্য গুদাম ভেঙে ফেলল গাজার ক্ষুধার্ত মানুষের দল। ডব্লিউএফপি, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফপি জানিয়েছে, গাজার মধ্যাঞ্চলে অবস্থিত একটি খাদ্য গুদামে ক্ষুধার্ত মানুষের দল হামলা চালিয়ে খাদ্য সামগ্রী লুট করেছে। ঘটনার সময় গুলির শব্দ শোনা যায় এবং অন্তত 2 জন নিহত ও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি। তবে গুলির উৎস তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এএফপি প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, দেইর আল বালাহ শহরের আল গফারি গুদামে বিপুল সংখ্যক মানুষ ঢুকে পড়ে ময়দার বস্তা ও অন্যান্য খাবারের কার্টন নিয়ে চলে যাচ্ছে। ডব্লিউএফপি জানিয়েছে, 3 মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি অবরোধের ফলে গাজায় মানবিক সংকট নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সম্প্রতি অবরোধ কিছুটা শিথিল করা হয়েছে, তবে পরিস্থিতি এখনও অত্যন্ত সংকটপূর্ণ। গুদামে সংরক্ষিত খাদ্য সামগ্রী বিতরণের উদ্দেশ্যেই রাখা হয়েছিল বলে জানায় সংস্থাটি। ডব্লিউএফপির বিবৃতি অনুযায়ী, গাজায় জরুরি ভিত্তিতে খাদ্য সহায়তা বাড়ানো প্রয়োজন। কেবল এভাবেই মানুষকে আশ্বস্ত করা যাবে যে তারা অনাহারে মরবে না। তারা আরও জানিয়েছে, সংস্থাটি বারবার সতর্ক করে আসছিল যে সহায়তা সীমিত করার ফলে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হচ্ছে, যা ক্ষুধার্ত মানুষের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। ইসরায়েলের কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলো 121টি ট্রাক গাজায় প্রবেশ করেছে, যার মধ্যে ছিল ময়দা ও খাদ্য সামগ্রী। তবে জাতিসংঘের মধ্যপ্রাচ্যের দূত সিগরিদ কাগ একে ব্যঙ্গ করে বলেছেন, ডুবে যাওয়া জাহাজের পর লাইফ বোটটি ফেলা হয়েছে।